ইউরোপীয় ইউনিয়ন স্যাংশন দিবে 30 তারিখের পরে, যে কোনো সময়তে স্যাংশন আসতে পারে, আপনারা দেখবেন। এবং যদি চুক্তি না হয় আমেরিকাও দিবে। আর এদিকে যে নির্বাচন, আওয়ামী লীগ বিহীন নির্বাচন, এটা তো কি হচ্ছে আপনারা জানেন। এটা আসলে কোনো নির্বাচন না, এটা হচ্ছে যে ইউনুসের যেই গভর্নমেন্ট আছে সে সরে যাবে, আরেকটা গভর্নমেন্ট আসবে, এবার যেই জিতুক। 16 বছরে আওয়ামী লীগ যা করে দিয়ে গেছে, আগামী 50 বছরে অন্য কোনো সরকার এসে এটা করতে পারবে না। এটা মানুষ জানে, আমজনতা জানে, সাধারণ জনগণ জানে। আর তার জন্য এখন যেই সরকারই গঠিত হবে হোক, সেটা কতদিন সাস্টেন করে এবং তার মাজার জোর কয়দিন থাকে, সেটাও আমরা দেখার বিষয় দেখি। তবে খুব বেশি দিন তারা থাকতে পারবে না, কারণ ইন্টারন্যাশনালি আওয়ামী লীগ বিহীন নির্বাচন কেউ মেনে নেবে না। আওয়ামী লীগ বিহীন নির্বাচন না বলি, আমি যদি এটাকে এইভাবে বলি, যে বাংলাদেশের 50% লোকের মতামত উপেক্ষা করে কোনো ইলেকশন আন্তর্জাতিক বিশ্ব মেনে নেয় না এবং মেনে নিবেও না। এটা আসবে। এরপরে তো রাষ্ট্রপতিকে ইমপিচ করা হবে, তো রাষ্ট্রপতি আগেই বলে দিয়েছে যে উনি থাকতে চান না, সুতরাং উনি হয়তো ক্ষমতাটা দিয়ে চলে যাবেন। ইউনুস হয়তো এখানে একটা সুবিধা নিচ্ছে। বিএনপির সাথে একটা কথাবার্তা হয়েছে, এনসিপির সাথে কথাবার্তা হয়েছে, যেই জিতবেন জিতেন, আমাকে রাষ্ট্রপতি রেখে দিয়েন প্লিজ, আমার অনেক সহায় সম্পত্তি এই দেশে আছে, এগুলো রক্ষা করতে হলে আমার অন্তত 2-4-5 বছর আরও থাকতে হবে। এগুলোর একটা প্ল্যান। তো এতে আওয়ামী লীগ আলাদের হতাশ হয়ে লাভ নেই, কারণ এই ইলেকশনটাকে পৃথিবীর কোনো দেশই মেনে নিবে না। এবং যেটা মেনে নিবে না সেটার জিনিসগুলো আর আস্তে আস্তে দেখতে পারবেন। এই যে এখন হিউম্যান রাইটস ওয়াচ, তারা গত পরশুদিন যে রিপোর্ট দিয়েছে যে বাংলাদেশে হত্যা, খুন, নৈরাজ্য দ্বিগুণ আকারে বাড়ছে এবং এটা বেড়েই চলছে, কমার কোনো লক্ষণ নেই, আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই। এবার আস্তে আস্তে এখন সবাই মুখ খুলবে, আস্তে আস্তে মুখ খুলতে থাকবে এবং এটা দেখতে থাকবেন। সুতরাং আওয়ামী লীগ নেতাকর্মী, আমার ভাই বন্ধুকে বলবো, ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ, আপনাদের হয়তো হতাশা হতে পারে যে আপনারা এই মুহূর্তে ক্ষমতায় নেই বা ক্ষমতায় আসতে পারতেন না। ভাই, আপনারা 16 বছর চালিয়েছেন, শত কাল, দুপুরবেলা জামাত, সকালবেলা বিএনপি, এবং তার আগে আপনার ডাক্তার ইউনূসের সাথে আমেরিকা যে বৈঠকগুলো করেছে বা ভার্চুয়ালি বৈঠক করেছে, সেগুলোতে একটা জিনিসই আমেরিকার ছিল, যে আমরা যা করেছি ইন্ট্রিমের সাথে, আমরা যেসব চুক্তিগুলো করেছি এগুলো তোমাদের আমলে বৈধ থাকবে কিনা বা তোমাদের আমলে তোমরা এগুলোকে সাস্টেন করাতে পারবে কিনা। জামাত বলেছে স্যার আপনারা যা বলবেন সব, আপনারা দরকার সব নিয়ে যান, কানাচে কানাচে পাড়ায় পাড়ায় ক্যাম্প খোলেন, কোনো সমস্যা নেই, আমগো ক্ষমতা চাই। বিএনপিও সেম। এবং ডাক্তার ইউনূসের সাথে যে বৈঠক ছিল, সেই বৈঠকে ডাক্তার ইউনূস অনুরোধ করেছিলেন যে কি বলেন, আমরা যেসব চুক্তিগুলো করেছি নন ডিসক্লোজাল এই সেই, এগুলোর ব্যাপারে আপনাদের মতামত কি। বিএনপি বলেছে না না, আমরা সব ওকে, আমরা উই আর অল ওকে, উই হ্যাভ এ প্ল্যান। মানে আমরা একটা প্ল্যান আছে যে আপনারা যা করেছেন তাই ঠিক থাকবে, প্রয়োজনে আপনাকে রাষ্ট্রপতিও বানানো হবে। এই হচ্ছে যে বিএনপির মনোভাব। বিএনপির সাথে যখন আমেরিকান কূটনীতিকরা কথা বলেছে, তখন বলেছে যে হ্যাঁ আমরা রাজি আছি, কোনো সমস্যা নেই, কিন্তু বিএনপি জানেই না যে আসলে চুক্তিতে কি কি হয়েছে, কারণ এটা তো নন ডিসক্লোজার। সুতরাং বিএনপি জানে না, কিন্তু বিএনপি না জানার পরও বিএনপির কথা হচ্ছে যদি দেশের 16 টুকরা করে 15 টুকরা আমেরিকাকে দেওয়া হয়, 1 টুকরাতে আমি তারেক জিয়া প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হব, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে বিএনপির মূলধারা। তো এখন বলি যে স্যাংশন, আসলে স্যাংশনটা আসছে কেন? স্যাংশনটা যে আসছে বা স্যাংশনটা যে পড়বে, তার কিছু সিমটম দেখেন। এই যে বাংলাদেশ ইন্ট্রিম গভর্নমেন্ট অলরেডি বোয়িং এর সাথে একটা চুক্তি করেছে, 14টা এয়ারবাস, বোয়িং এর এয়ারবাস কিনবে ইউএস থেকে। আর সেই এয়ারবাস কেনার চুক্তির কারণে আপনার বাংলাদেশ বিমান পরিচালনা পর্ষদে যেই পরিষদটা আছে বা যার ডিরেক্টর আছে, তাদের মধ্যে সম্ভবত 3 থেকে 4 জন এটার বিরোধিতা করেছে। ওরা বলেছে যে ভাই এই মুহূর্তে বোয়িং কেনার দরকার নাই, আমাদের এমনি বিমানে লস, তার উপর আরও কিনা আমরা কত লস দিব, কোথায় বিমান যাবে তার কোনো হদিস নাই এখন। এইসব নিয়ে তাদের সেখান থেকে 3 জনকে বহিষ্কার করা হয়েছে এবং 3 জনকে বহিষ্কার করে সেই জায়গায় নিয়ে গিয়েছে আমাদের খলিল, মানে এনএসএ বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তৈয়ব এবং আক্তার, এই 3 জন, যাদের ছবি আপনারা আমার পেছনে দেখছেন, এই 3 জনকে বিমান পরিচালনা পর্ষদের ডিরেক্টর বানানো হয়েছে। হেরাজ খলিল কিন্তু একজন মন্ত্রী পদমর্যাদার, সে ডিরেক্টর হইতে পারে, কিন্তু তাকে সেখানে বসানো হয়েছে। আর তাকে সেখানে বসানো হয়েছে কেন? যাতে
এই মাসের 30 তারিখের ভেতরে বিমানের সাথে ইউএস এর এই চুক্তি হয়ে যেতে হবে। এবং আমি আপনাদেরকে বারবার একটা কথাই বলছি যে এই মাসের 30 তারিখের ভেতরে প্রায় $9 বিলিয়ন আমেরিকাকে দিতে হবে অস্ত্র এবং বিমান কিনা বাবদ। এবং এই বিমান কেনার পরে, বিমান কিন্তু কালকে কিনলে পরশু দিন আসবে না, টাকা দিয়ে দিবেন 2031 সালে প্রথমে আমরা সাপ্লাই পাবো সম্ভবত 2টি বিমান, এরপরে ধাপে ধাপে বাকিগুলো পাবো। এই হচ্ছে যে অবস্থা। কিন্তু টাকা এখনই চলে যেতে হবে আমেরিকার ভান্ডারে। কারণ হচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতে ইলেকশনের পরে যদি কিছু হয়ে যায়, তার জন্যই 100% আমেরিকা এশিওর করতেছে যে আমাদের টাকাও পাবো, চুক্তিও আমাদের হয়ে যাবে। আর যার কারণে এই 3 পান্ডাকে বিমান পর্ষদে নেওয়া হয়েছে এবং যারা এটার বিরোধী করে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এগুলো এখন ওপেন সিক্রেট। এর ভিতরে বাংলাদেশ সরকার এর আগে আরো 6-7 মাস আগে ইউরোপের সাথে এয়ারবাস কেনার একটা চুক্তির কথা বলেছিল এবং সম্ভবত চুক্তিটা একটা মৌখিক লিখিত নর্মাল চুক্তি হয়েছে সম্ভবত এরকম, কিন্তু সেখান থেকে পিছিয়ে হচ্ছে, সেখান থেকে বিমান নিবে না। এরপর আবার ইউরোপের দেশগুলোর সাথে ইউরোফাইটার কেনার জন্য একটা কথাবার্তা চলছিল এবং সেটাও প্রায় শিওর ছিল যে 4টা বা 8টা ইউরোফাইটার কিনবে, সেটা থেকেও পিছিয়ে হটে এসেছে। এই সব ঘটনা যখন হচ্ছে তখন ওই যে আমেরিকার যে বোয়িং যদি না কিনে তাহলে আমেরিকা স্যাংশন দিবে। এবং আমেরিকার স্যাংশনের দেখেন কিছু কিছু চিত্র দেখেন। আমেরিকার স্যাংশনের মধ্যে অলরেডি আপনার এই যে ভিসা, আপনারা যে ভিসা নিয়ে যাই সেটার উপর যেমন টোটাল কলাপস করছে। এরপর ট্যুরিস্ট যাইতে হইলে আপনার 15 লাখ টাকা জমা দিয়ে এরপরে ট্যুরিস্ট ভিসা নিতে হবে। এগুলো কিন্তু মোটামুটি একটা স্যাংশনের পর্যায়ে, এটা 100% স্যাংশন না, ইকোনমিক স্যাংশন না, যেটা মানে আমরা তোমাদেরকে যে কোনো মুহূর্তে স্যাংশন দিতে পারি যদি তোমরা আমাদের এই জিনিস না নাও। এগুলো দেওয়ার পরও এরপরে বাকি চুক্তি যদি যেই সরকার আসবে সেই সরকার যদি না করে তাইলে আসবে মূল স্যাংশন। এইদিকে ইউরোপীয় ইউনিয়ন এরাও কিন্তু একটা স্যাংশন দিবে এবং ওরা যে দিবে এটা ঠিক, কারণ ওদের মধ্যে অলরেডি কূটনীতিক দৌড়ঝাঁপ শুরু হয়েছে যে এয়ারবাসের চুক্তি করার কথা থাকলো, এয়ারবাস না কিনে তোমরা বোয়িং কেনার জন্য যাচ্ছ। এটা কিন্তু বিশাল লস ইউরোপের জন্য। তারাও স্যাংশন দেওয়ার চিন্তা ভাবনা করছে। আর সেই চিন্তা ভাবনা থেকে আপনাদেরকে আজকে এই মুহূর্তে বলে দিই, একটু খোঁজ নিলেই পাবেন আপনারা, গ্যাপ, জারা এবং ম্যাঙ্গো সহ অলরেডি 6টা বৃহৎ ইউরোপীয় কোম্পানি তারা গুটিয়ে নিচ্ছে আমাদের দেশ থেকে তাদের বিজনেস। আপনি এটা অনন্ত গ্রুপে জানতে চাইলে তারা বলে দিবে গ্যাপের অবস্থা কি। এরপরে জারা, ম্যাঙ্গো, তারপরে আপনার অন্য আরো যেই 4-5টি বড় বড় কোম্পানি আছে যারা $1 বিলিয়ন গার্মেন্টস প্রোডাক্ট নেয়, তারা সকলে এখন আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে এবং জানুয়ারির 30 তারিখের ভেতরে যখন বোয়িং এর সাথে চুক্তিটা হয়ে যাবে টোটালি কলাপস করে দিবে গার্মেন্টস সেক্টরের এই সব বড় কোম্পানিগুলো সবকিছু নাও। এরা সব চলে যাবে ভারতে অথবা চায়নাতে, যেখান থেকে ওদের এরপরে সুবিধা তারা সেখানে চলে যাবে। কারণ ইউরোপ বলতেছে যে তোমরা এখানে আমাদের এইখানে উইদাউট ট্যাক্সবিহীন গার্মেন্টস পণ্য পাঠাও এবং সেই পণ্যে তোমরা লাভবান হও, আর আমাদের কাছ থেকে না কিনে তোমরা কিনবে আমেরিকা থেকে। ফর এক্সাম্পল আমেরিকাতে যদি বছরে যদি $50,000 গার্মেন্টস পণ্য যায়, সারা ইউরোপে যায় $2 বিলিয়ন। এদের মধ্যে একটা অংশ আছে, ক্ষুদ্র অংশ, এরা না বুঝে এইসব কথা বলে, আর একটা বিশাল অংশ আছে এরা হচ্ছে সুবিধাবাদী। এবং এই সুবিধাবাদী শ্রেণী কিন্তু গত 15 বছর সবটুকু সুযোগ সুবিধা নিয়েছে, সবগুলা ক্রিম কিন্তু এরাই খেয়েছে। এবং এরা এখনো ভাবছে প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারত বঙ্গবন্ধু কন্যাকে বাংলাদেশে বসিয়ে দেবে ক্ষমতার মসনদে, আর এরা এসে পুনরায় ক্রিম খাবে। আর একটা শ্রেণী আছে এরা না বুঝে দেয়। যারা না বুঝে দেয় তাদের উদ্দেশ্যে বলি, সামাজিক যোগাযোগ মাধ্যম যখন ব্যবহার করবেন তখন আপনাকে বুঝতে হবে কোনটা সঠিক কোনটা ভুল। জনকণ্ঠ অর্থাৎ জামাত কণ্ঠ পত্রিকা একটা সংবাদ প্রকাশ করেছে ঠিক সন্ধেবেলায় দিল্লিতে মার্কিন প্রতিনিধিদের সাথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বৈঠক। চমৎকার ভাবে তারা সংবাদটা প্রকাশ করেছে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই সংবাদটা কয়েক ঘন্টার ব্যবধানে জনকণ্ঠ পত্রিকা সরিয়ে ফেলেছে। এই লিংক অনেকেই দেখতে পাননি, কিন্তু যেই ফটো কার্ড আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ফটো কার্ড দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা একদম ব্যাপক প্রচারণা চালাচ্ছে। মানে আমি ভেবে
ভেবে পাই না। আপনারা কোনো কিছু ক্রস চেক না করে, কিছু না দেখে, না শুনে, না জেনে হুটহাট একটা সংবাদ প্রকাশ করলেন, আর আপনাদের ক্যাপশন দেখলে মনে হয় আপনারা পরজীবী। বাংলাদেশ আওয়ামী লীগ কি ব্যাকডোরে রাজনীতি করে ক্ষমতায় আসা কোনো সংগঠন? বাংলাদেশ আওয়ামী লীগ কি জনগণের ম্যান্ডেট ছাড়া রাজনীতি করেছে? বাংলাদেশ আওয়ামী লীগ কি রাতের আধারে রাজনীতি করে, অপরাজনীতি করে, গুপ্ত রাজনীতি করে ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হবে? এ ধরনের ধারণা আপনাদের? আওয়ামী লীগের মতো করে ফিরবে, আওয়ামী লীগ রাজপথে লড়াই সংগ্রাম করে ফিরবে, কিন্তু আপনাদের আচার আচরণ, আপনাদের কথা বলা, আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন স্ট্যাটাস দেখলে মনে হয় আপনারা সেই পরনির্ভরশীল হয়ে আছেন, আপনারা পরজীবী হয়ে আছেন। দেখেন, প্রতিবেশী বন্ধুরাষ্ট্র আমাদের জন্য অনেক কিছু করবে, বাট রাজনৈতিক ময়দানটা পরিষ্কার করার জন্য আপনাদেরকে সহায়তা করতে হবে, আপনাদেরকে এই ময়দানে নামতে হবে। অনেকে আমাকে গালি দেবেন যে আপনি বাইরে বসে লম্বা লম্বা কথা বলেন, তো আমি মাঠে যাই, আমার জীবনের নিরাপত্তা আপনারা আমাকে দেন, আমি যাবো, কোনো সমস্যা নাই। জনকণ্ঠের মতো একটা পত্রিকা একটা সংবাদ প্রকাশ করলো, আর সেইটা নিয়ে আপনারা এমন ভাবে স্ট্যাটাস দিচ্ছেন, আমি ভাষায় বলতে পারবো না, সেই স্ট্যাটাসের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে আওয়ামী লীগের কোনো শক্তিমত্তার জায়গা নেই, আওয়ামী লীগ গণমানুষের দল না, জনমানুষের কোনো ম্যান্ডেট আওয়ামী লীগের উপর নাই, আওয়ামী লীগ ভেসে আসা কোনো সংগঠন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়নি, তারা পরজীবী হয়ে বসে আছে। দিল্লি কিংবা ওয়াশিংটন কিংবা মস্কো আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দেবে, আর আওয়ামী লীগ বসে রাষ্ট্র পরিচালনা করবে। আপনাদের ধ্যান ধারণা দেখে, আপনাদের বুদ্ধিমত্তা দেখে, আপনাদের মস্তিষ্কের সীমাবদ্ধতা দেখে মাঝে মধ্যে লজ্জা লাগে যে আপনারা কিভাবে আওয়ামী লীগ করেন। আওয়ামী লীগ করতে হলে উদার চেতা হইতে হয়, উদার মন মানসিকতা থাকতে হয়। আওয়ামী লীগ করতে গেলে অবশ্যই আপনাকে মেন্টালিটি অনেক আপডেট করতে হবে। মান্দাতার আমলের মেন্টালিটি নিয়ে একবিংশ শতাব্দীতে বাংলাদেশে বসে আওয়ামী লীগের রাজনীতি করবেন, এমনটা হতে পারে না। জনকণ্ঠের এই সংবাদ প্রকাশের পর আপনাদের স্ট্যাটাসের ধরন দেখে সত্যি কথা বলতে অনেক ক্ষুব্ধ হয়েছি। এইভাবে হয় না, আওয়ামী লীগের একটা জনভিত্তি আছে, এটাকে আপনারা তুচ্ছ তাচ্ছিল্য করে আপনারা পরজীবী হয়ে যাচ্ছেন। পরজীবীরা কিন্তু দীর্ঘমেয়াদে বাঁচতে পারে না, এটা আপনাদের মাথায় রাখা উচিত। সুদখোর ইউনূসের লাস্ট 1 বছরে বাংলাদেশে লাশের যে ব্যবসা হয়েছে, বাংলাদেশে যে কতগুলা বেওয়ারিশ লাশ পাওয়া গেছে আপনারা কল্পনা করতে পারবেন না। এই কথাটা আমি এখন বলতাম না, আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ সুদখোর ইউনূসকে যদি বেওয়ারিশ বানানো যাইতো তবে মনে হয় বাংলাদেশের মানুষের আত্মা, যারা মৃত তাদের আত্মা শান্তি পেত, আর যারা বেঁচে আছে তারাও শান্তি পেত যদি সুদখোর ইউনূসকে বেওয়ারিশ লাশ হিসেবে বাংলাদেশের মাটিতে দাফন করা যাইতো। শুধুমাত্র ঢাকায় 643টি বেওয়ারিশ লাশ পাওয়া গেছে, রায়ের বাজারে 461 এবং জুরাইন কবরস্থানে 175 লাশ দাফন করা হয়েছে। 2024-এর চেয়ে 2025 সালে 73টি বেশি লাশ বেওয়ারিশ। পুস্তকগুলা শ্মশানে অন্য ধর্মের 7 জনের লাশ দাহ। নদী থেকে 400 লাশ উদ্ধার হলেও 141 জনের পরিচয় শনাক্ত করা যায়নি। বাংলাদেশ না ঠিকঠাক আছে? সুদখোর ইউনূস, প্রেস সচিব ডাস্টবিন শফিক থেকে শুরু করে সবাই বারবার বলে না বাংলাদেশ ঠিকঠাক আছে, বাংলাদেশ ঠিক মতো চলছে, স্বাধীনতার পর এটাই বাংলাদেশের সর্বোচ্চ শাসনামল, সব থেকে সেরা শাসনামল, সুদখোর ইউনূস বাংলাদেশের সব থেকে ভালো পরিচালক। তাহলে এতগুলা লাশ কোত্থেকে আসে? এই বেওয়ারিশ লাশ কেন? লাশের পরিচয় কেন নাই? বেওয়ারিশ লাশ কেন কোত্থেকে আসে? নির্বাচনটা হোক জাস্ট, দেশের স্বাভাবিক রাজনৈতিক প্রেক্ষাপট সৃষ্টি হোক, বাংলাদেশের সেনাবাহিনী এই গাদ্দাররা ঠিকঠাক হোক, এই গাদ্দারদেরকে সংস্কার করা হোক, এরপর সুদখোর ইউনূস তোমার 14 গোষ্ঠীকে বেওয়ারিশ বানানো হবে, মাথায় রাখবা। হাসনাত আব্দুল্লাহ একটা চমক দেখিয়েছে। হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির যে প্রার্থী ছিল মঞ্জুরুল আহসান মুন্সি, এই মঞ্জুরুল আহসান মুন্সি যখন হাসনাত আব্দুল্লাহ মনোনয়ন পায় বা নির্বাচন করবে তখন তাকে ব্যঙ্গ করে বলেছিল আমি তাকে চিনি না। আজকে হাসনাত আব্দুল্লাহ এবং এই মুন্সির পাল্টাপাল্টি আপিলের পর হাসনাত আব্দুল্লাহর মনোনয়নপত্র বৈধ হয়েছে আর মুন্সির মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। বিএনপির ভাইরা, এটা কিন্তু একটা সাইন, এটা কিন্তু একটা সিগন্যাল। হাসনাত আব্দুল্লাহকে অপমানের কারণে হাসনাত কিন্তু খেলে দিয়েছে। সো মাথায় রাখবেন, আপনাদের যে কোনো সময় খেলে দিতে পারে জামাত, এনসিপি এবং সুদখোর ছেলে ইউনূস। যাই হোক, একটা সংবাদে আমি ব্যাপক খুশি হয়েছি, ব্যাপক ভালো লাগতেছে। কর্নেল অলি, মুক্তিযোদ্ধা নামের কলঙ্ক, নব্য রাজাকার, এই বাচ্চাকে প্রধান আসামি করে থানায় মামলা হয়েছে, যে কোনো সময় গ্রেফতার হতে পারে। মুক্তিযোদ্ধা হয়ে জামাতের সাথে জোট করা, 71-এর স্বাধীনতা যুদ্ধে যারা আমার মা বোনদেরকে হত্যা করেছিল, ধর্ষণ করেছিল, মুক্তিযোদ্ধাদের উপর নির্মম নির্যাতন করেছিল, তাদের সাথে জোট করবা আর বাংলাদেশের মানুষ তোমাকে কি লাভ ইউ চুম্মা দিবে? কর্নেল অলি গিরবুলা খেয়ে দিয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। তবে আওয়ামী লীগ নেতাকর্মী যারা আছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা শুধরে যান, আপনারা নিজেদের উপর বিশ্বাস রাখেন। আওয়ামী লীগ কখনো হেরে যাওয়ার দল নয়। আওয়ামী লীগ একটা আদর্শের নাম, আওয়ামী লীগ একটা অনুভূতির নাম, আওয়ামী লীগ একটা বিশাল বট বৃক্ষ, এই বৃক্ষকে কখনো উপড়ে ফেলা যায় না। সো পরনির্ভরশীলতা, পরজীবী আচরণ বন্ধ করে দলের উপর আস্থা রাখেন, সাধারণ মানুষের উপর আস্থা রাখেন। সাধারণ মানুষ ভালোবেসে আপনাদেরকে ক্ষমতার মসনদে অধিষ্ঠিত করবে, মাথায় রাখবেন।